পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষের মোট কতটি দাঁত থাকতে পারে? দুই পাটি মিলে, উপর পাটি এবং নিচের পাটি মিলে মোট 32টি দাঁত আছে। আচ্ছা, এইটাই আমরা এখানে পূর্ণমাত্রার ক্ষেত্রে ব্যবহার করব। আমাদের পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা হলো 32টি। ঠিক আছে, কেন 32টি এটা মনে রাখার জন্য আমি খুব একটা সুন্দর একটা জিনিস দেখাই দিলাম, সেটা হলো একজন পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষের 32টি দাঁত থাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিশারি কোচিং সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। আজকে আমি বাংলা ইনস্ট্রাক্টর বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের ক্লাসের বিষয় হলো আজকে বাংলা বর্ণমালার মাত্রা। আচ্ছা, খুব সহজ একটা টপিক, খুব স্বল্প সময়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে তোমাদেরকে শুরু করতে চাই যে বর্ণ ও বর্ণমালা কয়টি? তোমরা কমেন্ট বক্সে এইটা প্রশ্নের উত্তরটা দাও, ততক্ষণে আমরা ক্লাসের বাকি আলোচনাগুলো শুরু করি। আচ্ছা, প্রথমে এখানে আমাদের লেখা আছে পয়েন্ট যে বর্ণ কি এবং বর্ণমালা কি। আচ্ছা, বর্ণটা জানতে হলে প্রথমে কি জানতে হবে আমাদের কি? ধ্বনি। ধ্বনি বিষয়ে আমাদেরকে জানতে হবে। ধ্বনি কি? আমরা সহজ কথায় এক কথায় বলতে পারি যে অর্থপূর্ণ আওয়াজ। অর্থপূর্ণ আওয়াজ। এখানে অর্থপূর্ণ শব্দটা কেন দিলাম? অর্থপূর্ণ শব্দটা এই জন্য দিলাম, আমরা যে কোনো আওয়াজকে ধ্বনি বলতে পারবো না যদি তার অর্থ না থাকে। যেরকম বিভিন্ন পশু পাখির ডাক, বিভিন্ন অন্য কিছু জীবজন্তুর ডাকের কিন্তু কোনো অর্থ নাই, কিন্তু মানুষের কথাতে, মানুষের আওয়াজে অর্থ খুঁজে পাওয়া যায়। এই জন্য আমরা লিখে রেখেছি ধ্বনি মানে হলো অর্থপূর্ণ আওয়াজ। এই ধ্বনির পরবর্তী রূপ হলো বর্ণ। এই ধ্বনির পরবর্তী রূপটা হলো বর্ণ। তাহলে বর্ণটা কি? বর্ণটা সহজ কথায় আমরা বলতে পারি যে ধ্বনির লিখিত রূপ। লিখিত রূপ বা সাংকেতিক চিহ্ন। আচ্ছা, তাহলে আমরা বর্ণ মানে কি বুঝলাম? বর্ণ মানে বলছি ধ্বনির যে লিখিত রূপ এবং বা সাংকেতিক চিহ্ন। আচ্ছা, আমরা যদি উদাহরণ দিকটা দিই, এই যে মনে করো স্বরেয়, স্বরেয়া, ক, খ, এইগুলা যখন লিখি, এই লেখাগুলা যখন আমরা মুখে উচ্চারণ করছি, স্বরেয়, স্বরেয়া, ক, খ, এই যখন উচ্চারণ করছি, প্রত্যেকটা কিন্তু তখন কি হচ্ছে? এটাকে ধ্বনি বলছি। কিন্তু যেটা এখানে আমরা যখন আমরা লিখে প্রকাশ করছি, যে সাংকেতিক চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করছি যে এটা স্বরেয়, এটা স্বরেয়া, এটা ক, এটা খ, এটা এইভাবে লেখা হয়, তো এই লিখিত মাধ্যম যেটা, এটাকে আমরা বলি হলো বর্ণ। আর যখন আমরা এটা না লিখে যদি আমরা এটা অফ রেখে যদি আমরা উচ্চারণ করি স্বরেয়, স্বরেয়া, ক, খ, এগুলো হলো আমাদের ধ্বনি। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম খুব সহজে ধ্বনি কি এবং বর্ণ কি। এবার আসি আমরা বর্ণমালা বিষয়ে। আমরা লিখেছি বর্ণ কি এবং বর্ণমালা বিষয়ে আছে। আচ্ছা, বর্ণমালা কি? আমরা যদি আমরা একটা উদাহরণ দিই, যে ফুল দিয়ে উদাহরণ দিই, আমাদের কাছে মনে করো একটি দুইটি ফুল আছে, এই ফুল দিয়ে আমাদেরকে একটা মালা তৈরি করতে হয়। আচ্ছা, মালাতে কি একটি ফুল থাকে? না, মালাতে কিন্তু অনেকগুলা ফুল থাকে। কয়েকটি ফুল দিয়ে কিন্তু একটা মালা তৈরি করা হয়। তেমনি বর্ণমালায় অনেকগুলা বর্ণ রয়েছে। যে কোন ফুলের মালায় অনেকগুলো ফুল থাকে, তেমনি বর্ণমালায় অনেকগুলা বর্ণ থাকে। আচ্ছা, এখন আমরা আসি, তোমাদের প্রশ্ন দিয়েছিলাম বর্ণ কয়টি এবং মালা কয়টি। আচ্ছা, আমরা প্রথমে সহজভাবে জেনে নিই বর্ণমালা। দেখলাম বর্ণমালায় আমরা দুইটি ভাবে ভাগ করা হয়েছে, একটা হলো স্বরবর্ণ আর একটা হলো ব্যঞ্জন বর্ণ। এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে, আরেকটি ভাগে ভাগ করা হচ্ছে, ওটা পরে আমরা আসছি। আচ্ছা, প্রথমে আমরা স্বরবর্ণ আমরা জানি, স্বরবর্ণ মোট 11টি আর ব্যঞ্জন বর্ণ মোট 39টি। এই দুইটা মিলে মোট আমাদের বর্ণমালায় 50টি বর্ণ রয়েছে। আমি আবার বলছি, বর্ণমালায় 50টি বর্ণ রয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা এই বর্ণমালার বর্ণের সংখ্যা জানতে পারলাম। এটা এখন প্রশ্ন হলো যে আসলে বর্ণমালা কয়টি? তাহলে বর্ণমালা আমাদের কিন্তু একটি। অনেকে চমকে যেতে পারো, বর্ণমালা একটি মানে কি? তাহলে দেখো, আমি বলেছি যে বর্ণমালায়, ওই যে ফুলের উদাহরণটা দিলাম তোমাদের, একটি মালার মধ্যে কিন্তু অনেকগুলা ফুল আছে, তাই না? একটা মালা কি একটা ফুল দিয়ে তৈরি হতে পারে? না, পারে না। অনেকগুলা ফুল দিয়ে কিন্তু একটা মালা তৈরি হয়। তেমনি বর্ণমালায় অনেকগুলা বর্ণ আছে, অনেকগুলা বর্ণ দিয়ে কিন্তু একটা বর্ণমালা সাজিত হয়েছে। সেখানে বর্ণমালাটা একটি, কিন্তু বর্ণের সংখ্যা বর্ণমালায় 50টি। এই ভুলটা আমি অনেকেই করে, আমি যখন প্রশ্ন করে দেখেছি ক্লাসে যে বলতো বর্ণমালা কয়টি, অনেকেই প্রশ্নের উত্তর দেয় যে স্যার 50টি। বর্ণমালা কি আসলে 50টি হওয়া সম্ভব?
সম্ভব না আদৌ। এখানে বর্ণমালায় বর্ণের সংখ্যা 50টি। আচ্ছা, তাহলে আমরা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণর এই ভাগগুলা দেখলাম। আচ্ছা, আরেকটা আমি বলেছিলাম মনে রাখতে, সেটা হলো বর্ণমালায় আরেকটি প্রকারভেদ আছে, সেটা হলো যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ। আচ্ছা, যুক্ত বর্ণটা কি? যেরকম আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে দেখি স্বতন্ত্রভাবে একটি বর্ণ প্রকাশ করা হয়, কিন্তু যুক্ত বর্ণের ক্ষেত্রে কিন্তু একটা স্বতন্ত্র বর্ণ প্রকাশ করে না। দুই একটা শব্দ, দুই একটা বর্ণ দিয়ে, এই যে দেখো, মনে করো যদি আমরা কয়ে তয়ে যুক্ত অথবা রয়ে নয়ে ডয়ে যুক্ত, দেখো এই যে আমাদের এখানে বর্ণগুলা একের অধিক, এক বা একের অধিক, দুই বা ততোধিক যখন বর্ণ একসাথে যুক্ত হয়ে যখন উচ্চারণ হয় বা একসাথে রূপ তৈরি হয়, তখন সেটাকে আমরা বলা হয় যুক্ত বর্ণ বা যুক্ত ব্যঞ্জন। আরেকটা জিনিস বলা যেতে পারে যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন। আচ্ছা, যুক্ত ব্যঞ্জনটা কেন বলছি, যুক্ত স্বর বলছি না কেন? কারণ হলো এই যুক্ত বর্ণগুলা সবকিছু এই ব্যঞ্জনের ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়। এই যে 39টা আমাদের যে ব্যঞ্জন বর্ণ আছে, এই সবগুলোর সাথেই কিন্তু একটা নিজস্ব পারস্পরিক মিল রেখে আমাদের কি হয়, যুক্ত বর্ণ তৈরি হয়। কিন্তু কখনোই এই যে ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণটা কখনোই এই স্বরবর্ণের সাথে যুক্ত হয় না। স্বরবর্ণে যে 11টি বর্ণ আছে স্বরেও থেকে একদম ও পর্যন্ত, সেগুলা কখনোই ব্যঞ্জন বর্ণের কোনো বর্ণের সাথে যুক্ত হয় না। ব্যঞ্জন বর্ণের নিজেই যেগুলা বর্ণ আছে, সেই বর্ণগুলা একটি অপরটির সাথে যুক্ত হয়। আচ্ছা, এবার আমরা আসি, আমরা সাধারণ একটা কনসেপ্ট বুঝাইলাম, কিন্তু আমাদের আজকে ক্লাসের টপিকটি বলবো হলো বাংলা বর্ণমালার মাত্রা বিষয়ে। মাত্রা জিনিসটা কি, এবার আমরা আসি। আচ্ছা, মাত্রা, তাই না? মাত্রা। আচ্ছা, মাত্রা জিনিসটা কি? মাত্রা জিনিসটা হলো বর্ণের উপরে যে দাগটা থাকে সেটা হলো মাত্রা। সহজ কথা এটা বুঝো, বর্ণের উপরে যে দাগটা থাকে সেটা হলো মাত্রা। এইখানে দেখো মাত্রার প্রকারভেদ 3টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো পূর্ণমাত্রা, একটা হলো অর্ধমাত্রা, একটা হলো মাত্রাহীন। আশা করি উদাহরণ দিলে তোমরা খুব সহজেই বুঝতে পারো। উদাহরণ যদি আমরা দিই, এখানে যদি পূর্ণমাত্রার একটা বর্ণের আমরা কথা বলি, তাহলে মনে করো স্বরে আ, অথবা মনে করো রস্য উ। এই যে দেখো, এইখানে দেখো এই যে স্বরে আর উপরে পুরাটা একটা দাগ দেওয়া আছে, একদম পূর্ণভাবে দেওয়া আছে, পুরাটা মাথার করে দেওয়া আছে। তেমনি রস্যর পরে পূর্ণ মাত্রা দেওয়া আছে। তেমন যদি অর্ধমাত্রার ক্ষেত্রে দেখি, যদি আমরা রি, এই যে দেখো রি এর ক্ষেত্রে দেখো এই যে এইটুকুতে শুধু মাত্রা, এইটুকুর পরে কোনো মাত্রা নাই। আমি যদি রিটা এইভাবে না লিখে যদি এইভাবে লিখি, তাহলে কিন্তু সেটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ এটা হলো অর্ধমাত্রার বর্ণ। আচ্ছা, আরেকটু যদি মাত্রাহীন বলি, তাহলে মাত্রাহীনের ক্ষেত্রে এই যে দেখো এ বা ও, এইগুলা দেখো আমরা যদি এ বা ও এরপরে যদি মাত্রা দিয়ে দিই, মনে করো এ এভাবে অথবা ও এভাবে যদি দিয়ে দিই, সেটা কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? কারণ এগুলো সবগুলাই মাত্রাহীন বর্ণ। আচ্ছা, এবার আমরা চলে যাব সুন্দর করে, আমরা একটা ছকের মাধ্যমে আমরা এই যে 3টা মাত্রার যে প্রকারভেদ আছে, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন, সেগুলো আমরা জানতে পারবো। আচ্ছা, তাহলে আমরা তখন বেসিক বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এখন আমরা মূল ছকে চলে আসছি। দেখো এখানে আমি একটা ছকের মাধ্যমে বাংলা যে বর্ণমালার এটা পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন গুলা তুলে দিয়েছি। এগুলো স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি, এই মোট দেখো কতটি আমাদের 50টি। এখন আমরা যখন মাত্রার হিসাবটা, মাত্রার সংখ্যাটা কোন বর্ণ কতটি আছে, এই যে 50টি আমাদের যে বর্ণমালা আছে এর মধ্যে কতটি অর্ধমাত্রা, কতটি পূর্ণমাত্রা, কতটি মাত্রাহীন, এগুলো আমরা জানবো। আচ্ছা, প্রথমে আমরা এটা জানার জন্য একটা মজার জিনিস মনে রাখতে চাই, সেটা হলো আমাদের দাঁত দিয়ে। দাঁত কি? একটা পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষের মোট কতটি দাঁত থাকতে পারে? দুই পাটি মিলে, উপর পাটি এবং নিচের পাটি মিলে মোট 32টি দাঁত আছে। আচ্ছা, এইটাই আমরা এখানে পূর্ণমাত্রার ক্ষেত্রে ব্যবহার করব। আমাদের পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা হলো 32টি। ঠিক আছে? কেন 32টা মনে রাখার জন্য আমি খুব একটা সুন্দর একটা জিনিস দেখাই দিলাম, সেটা হলো একজন পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষের 32টি দাঁত থাকে। আচ্ছা, এবার আসি আমরা অর্ধমাত্রার ক্ষেত্রে আসি। আচ্ছা, একজন প্রাপ্তবয়স্ক 32টি থাকে, তার মানে কি সবারই থাকে? ধরুন যারা শিশু আছে তাদের তো অবশ্যই কম থাকবে। আচ্ছা, 32টি দাঁতের মনে করো যে দুই পাটি মিলেই তো 32টি হয়, তাহলে এই দুই পাটির মধ্যে এক পাটির যা হিসাব করো, তাহলে কত আসছে? অবশ্যই 16টি। আচ্ছা, 16টির অর্ধেক কতটি হয়? 16টির অর্ধেক 8টি। এই 8টি হলো আমাদের কি
অর্ধমাত্রার বর্ণ। আচ্ছা, এবার আমরা হিসাব করি এই 32 এবং 8 কত হচ্ছে, 32 আর 8 40। এই 40 এর মধ্যে তাহলে 50 এর মধ্যে 40 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকছে হলো মোট 10টি। তাহলে এই যে হিসাব আমাদের, যে পূর্ণমাত্রা আমাদের 32টি, আমাদের অর্ধমাত্রা হলো 8টি এবং মাত্রাহীন হলো আমাদের 10টি। এটা আমাদের মনে রাখতে হবে, খুব সহজে দাঁতের হিসাব দিয়ে তোমরা মনে রাখতে পারো। এবার আমরা আসি যে স্বরবর্ণে কয়টি আছে, ব্যঞ্জন বর্ণে কয়টি আছে। আচ্ছা, আমরা স্বরবর্ণের হিসাবটা দেখে নিব, দেখবে অটোমেটিক্যালি আমাদের ব্যঞ্জন বর্ণের হিসাবটা চলে আসবে। এখানে আমি লিখে দিয়েছি স্বরবর্ণে, দেখো এখানে এই যে তোমরা এখানে প্রথমে মনে রাখবে রিটা, এইটাকে ধরবা, একদম এটা ধরবা, এটাকে গটমটি। এবার আসি এই যে রি এর এই পাশে আছে আর এই পাশে, মনে করো এই দুই পাশে আছে, রিটা কল্পনা করো। আমরা 11টি বর্ণ এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি, রিটা কল্পনা করো। রিটা আমাদের দেখো, আমরা এখন দেখিয়েছি যে রিটা হলো অর্ধমাত্রা, কি অর্ধমাত্রা। আচ্ছা, এই রি এর এই পাশে যেগুলো আছে সবগুলাই আমাদের দেখো পূর্ণমাত্রা, স্বরেও স্বরেয়া, রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ, সবগুলার দেখো উপরের মাত্রাটা পূর্ণ দেয়া আছে, এই জন্য এগুলা পূর্ণমাত্রা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি আমাদের স্বরবর্ণের পূর্ণমাত্রা বর্ণ কয়টি, 6টি। আমাদের স্বরবর্ণের বর্ণমাত্রা বর্ণ এই 6টি। আচ্ছা, তাহলে রি রি দিল হলো একটি, তাহলে আমাদের অর্ধমাত্রা কয়টি, অর্ধমাত্রা হলো একটি। আচ্ছা, এবার বাকিগুলো দেখো, রি এর পরের গুলা এ ওই ও ও, এগুলো দেখো উপরে কোনো মাত্রা নেই, এগুলো হলো মাত্রাহীন। তাহলে এই মাত্রাহীন কয়টি, মাত্রাহীন আমাদের 4টি। এবার হিসাবে আসি, হিসাব কষে ফেলি। আচ্ছা দেখো, এখানে 32 থেকে 6 বিয়োগ করলে আমাদের কত থাকছে, 26। এই মাঝখানে এই 26টা তোমরা বসিয়ে দাও। আচ্ছা, এবারে আমরা আসি ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা হিসাবে আসি। আচ্ছা, আমরা দেখেছি মোট আকারে আমরা বললাম যে অর্ধমাত্রা কয়টি, 8টি, আর আমাদের স্বরবর্ণের ক্ষেত্রে 1টি মাত্র পাচ্ছে, তাহলে বাকি 7টি আমাদের কোথায় থাকবে, ব্যঞ্জন বর্ণে থাকবে অবশ্যই। আচ্ছা, তাহলে 7টি। আর এখানে মাত্রাহীনের ক্ষেত্রে দেখো, মাত্রাহীন এখানে মোট কতটি, 10টি। এর মধ্যে যদি মাত্রাহীন স্বরবর্ণে 4টি থাকে তাহলে অবশ্যই বাকি 6টি কোথায় আছে, আমাদের ব্যঞ্জন বর্ণে আছে। খুব সহজ, খুব ইজিলি আমরা এই জিনিসটা মনে রাখতে পারবো। তোমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, এক হইতে মোট, মোট কতটি, ওই মোট মনে রাখার জন্য এই যে 32 আর 10, এই নিয়মটা মনে রাখার জন্য যে দাঁতের হিসাবটা আমি বললাম যে একটা পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষের 32টি দাঁত থাকে, সেটা মনে রাখবা। তারপরে অর্ধমাত্রা, দাঁতের অর্ধেক, দুই পাটি তো মিলেই, তার মানে এক পাটিকে যদি বাদ দিই বাকি এক পাটি কত থাকছে, 16 থাকছে। আচ্ছা, এই 16 অর্ধেক যদি আমরা করি 8টি থাকছে, আর বাকি যে 32 আর 8 আমাদের 40 হয়ে গেল। বাকি আমাদের যে 10টি, এটা আমাদের মাত্রাহীন বর্ণ। আচ্ছা, এবার আসি আমরা স্বরবর্ণ হিসাবে, দেখলাম যে স্বরবর্ণের এইটা মনে রাখার জন্য প্রথমে রিটাকে কল্পনা করবা, রি একটা অর্ধমাত্রা। রি এর এই পাশে যে 6টি বর্ণ আছে, রি তো 7 নম্বর বর্ণ তাই না, রি এর এই পাশে যে 6টি আছে সেই 6টি আমাদের কি, এখানে পূর্ণ মাত্রা, সবগুলা উপরে মাত্রা আছে। আর এই যে রিটা হলো একটাই অর্ধমাত্রা, আর তারপরে কি বাকি যে 4টি আছে সবগুলা কি মাত্রাহীন। এইভাবে আমরা পরের হিসাবটা কষে আমরা ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ কোনটি মাত্রাহীন মাত্রা বর্ণ, এটা মনে রাখার খুব সহজ একটা হিসাব কষে আমরা বুঝে গেলাম। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি তোমাদের এই ক্লাসটি খুব ইফেক্টিভ হয়েছে। এরকমই ইফেক্টিভ ক্লাস পাওয়ার জন্য আমাদের পেজের সাথে যুক্ত থাকো এবং ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।